আসসালামু আলাইকুম। নবম অধ্যায়ের বোর্ড সৃজনশীল প্রশ্নের সমাধানের এই পর্বে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই পর্বে সিলেট বোর্ড ২০২৪ এর একটি বোর্ড প্রশ্ন সমাধান করব এবং এখান থেকে আমরা দুইটা গ এবং ঘ থেকে দুইটা বিশেষ জিনিস শেখার চেষ্টা করব, প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানবো। তো ফার্স্টে দেখো উদ্দীপকটা একটু দেখে নাও যে এখানে একটা তড়িৎ কোষ আমরা দেখতে পাচ্ছি। এই তড়িৎ কোষের মধ্যে কে আছে? এই তড়িৎ কোষের একটা দ্রবণে আছে জিঙ্ক নাইট্রেট দ্রবণ, আরেকটা পাত্রের মধ্যে আছে সিলভার নাইট্রেট দ্রবণ এবং জিঙ্ক নাইট্রেট দ্রবণটি জিঙ্ক দণ্ডের সাথে যুক্ত করা, মানে জিঙ্ক দণ্ডের যেখানে ডুবানো বা জিঙ্ক দণ্ডটি যেখানে রাখা সেই দ্রবণে রয়েছে জিঙ্ক নাইট্রেট দ্রবণ, আর সিলভার নাইট্রেট দ্রবণটি রয়েছে সিলভার দণ্ড। তো আমরা এখান থেকে একটা তার দিয়ে যুক্ত করে একটা বাল্বও দেখতে পাচ্ছি। সো এটা মানে ওয়ান কাইন্ড অফ তুমি গ্যালভানিক কোষের একটা সেট আপ এখানে দেখানো হয়েছে। তো এখান থেকে মূলত আমাকে গ এবং ঘ এর প্রশ্ন কমপ্লিট করতে হবে। তো ফার্স্টে আসে আমরা ক এবং খ এর প্রশ্নগুলো নিয়ে কাজ করি। ফার্স্ট কোশ্চেন, অ্যালকেন কাকে বলে? সহজ অ্যান্সার হবে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাদেরকে অ্যালকেন বলে। আমরা জানি যে হাইড্রোকার্বনের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন থাকে। তো হাইড্রোকার্বনে কে থাকে? অ্যালকেন থাকে, অ্যালকিন থাকে, অ্যালকাইন থাকে। তো এদের মধ্যে অ্যালকেন একক বন্ধন দেখাবে, যদি অ্যালকিন আর অ্যালকাইনের কথা বলতো তারা দ্বিবন্ধন অথবা ট্রিপল বন্ধন দেখাতো। ঠিক আছে, তো আমাদের ক এর অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। আমরা এখন যাবো আমাদের খ এর প্রশ্নে। খ এর প্রশ্নে কি বলেছে দেখো, সকল খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। যে তাহলে এই প্রশ্ন দ্বারা এটাই বুঝতে চাচ্ছে যে সবাই, মানে খনিজ এটা সবাই হতে পারবে। মাটির নিচে যারাই মূল্যবান ধাতু বা অধাতু যাদের মধ্যে থাকবে তাদের সবাইকে আমি খনিজ বলবো, বাট সবাইকে আমি আকরিক বলবো না। এখন এটা আসলে কারণটা এক্সপ্লেন করতে হবে যে কেন আমি সবাইকে আকরিক বলতে পারবো না, বা কাদেরকে বলতে পারবো কাদেরকে বলতে পারবো না, এই পয়েন্টগুলো আমি এখন এখানে আলোচনা করব। আচ্ছা, তো দেখো এখানে যেটা বলা হচ্ছে যে ভূপৃষ্ঠের সব জায়গাতে ভূপৃষ্ঠের সব জায়গাতেই কিন্তু তোমার খনিজ থাকলেও তুমি সব জায়গা থেকে তুমি কিন্তু আকরিকটা পাবা না। ঠিক আছে, আকরিকটা সব জায়গাতে পাওয়া যাবে না। তো এখানে আমরা যেটা বুঝলাম, ফার্স্টে সংজ্ঞাটা একটু বুঝে নেই। বলতেছে যে মূল্যবান ধাতু ও অধাতু সমূহ পৃথিবীর সর্বত্র বিরাজ থাকলেও ভূপৃষ্ঠের ভূগর্ভে কোনো কোনো শিলাস্তরে প্রচুর পরিমাণে যৌগ অথবা মুক্ত মৌল হিসেবে যেসব মূল্যবান ধাতু অধাতু পাওয়া যায় এদেরকে খনিজ বলে। তো সহজ হিসাব, এখানে আমরা খনিজের সংজ্ঞাটা দিলাম যে যেখানে মূল্যবান ধাতু অধাতু পাওয়া যায় এদেরকে খনিজ বলে, এদেরকে আমরা খনিজ বলতে পারবো। আচ্ছা, সকল খনিজ থেকে ধাতু লাভজনকভাবে নিষ্কাশন করা যায় না। প্রথম কথা হচ্ছে যে ঠিক আছে, তোমার খনিজ মানে তুমি বোঝাতে চাচ্ছ যে যেটার মধ্যে মূল্যবান ধাতু অধাতু থাকবে আমরা সেটাকে খনিজ বলবো, বাট সকল খনিজের মধ্যেই কিন্তু মূল্যবান ধাতু অধাতু থাকে না, এখানে এটাই বোঝানো হচ্ছে। তাই কি বলা যায়, শুধু শুধু বলতে যাদের মধ্যে ধাতু অধাতু থাকে, শুধু যেসব খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকেই কি বলে? আকরিক বলে। অর্থাৎ সকল খনিজ আকরিক নয়। তো এখানে কথাটা হচ্ছে এইটাই যে যে সকল ধাতু থেকে বা যে সকল খনিজ থেকে অনলি ধাতু নিষ্কাশন করা যায় তারা খনিজ হবে প্লাস আকরিক হবে, যারা তারা খনিজ হবে প্লাস আকরিক হবে। আর যে সকল খনিজের মধ্যে শুধু ধাতু আছে আমরা জানি, বাট সামহাও আমি সেখান থেকে ধাতুটাকে নিষ্কাশন করতে পারতেছি না, তখন তারা শুধুমাত্র খনিজ হবে, আকরিক হবে না। ওকে, তো এবারে চলো আমরা আর একটু, মানে এখান থেকে জাস্ট আমরা তো সংজ্ঞা পড়েছি, এখন আমরা একটা এক্সাম্পল দেখব যে খনিজ এবং আকরিকের ক্ষেত্রে কি কি এক্সাম্পল দেওয়া যায়। তো তোমরা উদাহরণস্বরূপ এটা এক্সপ্লেন করতে পারো যে কাদা মাটি। ঠিক আছে, কাদা মাটি, এই কাদা মাটির মধ্যে কি থাকে? এই কাদা মাটির মধ্যে থাকে আমার অ্যালুমিনিয়াম ধাতু থাকে, কিন্তু এই কাদা মাটির মধ্যে থেকে কিন্তু অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না। কাদা মাটি থেকে আমরা চাইলে অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে পারবো না। তাহলে কাদা মাটি শুধু কি হবে বলতো? খনিজ হবে। এটা শুধুমাত্র খনিজ হবে, কারণ তার মধ্যে মূল্যবান ধাতু অ্যালুমিনিয়াম আছে, কিন্তু সে কিন্তু আকরিক হবে না। কাদা মাটি কিন্তু আকরিক হবে না। কেন আকরিক হবে না? কারণ তুমি তো সেই খনিজ থেকে তো অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে পারতেছো না, ফলে এটি শুধু খনিজ হবে বাট আকরিক হবে না। আরেকটা এক্সাম্পল হচ্ছে বক্সাইট। ঠিক আছে, বক্সাইট, হ্যাঁ, তাহলে বক্সাইট থেকে কিন্তু অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায়। বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে পারি। তো এই বক্সাইট থেকে যে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করব, তার মানে এই বক্সাইট কি হবে? একই সাথে খনিজও হবে, একই সাথে কিন্তু আকরিকও হবে। খনিজ এবং আকরিক দুইটাই হবে। কেন বলো তো? কারণ এখান থেকে তুমি ধাতু নিষ্কাশন করতে পারতেছো, বক্সাইট থেকে তুমি অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন যেহেতু করতে পারতেছো, তাই তুমি এটাকে খনিজও বলতে পারবা প্লাস আকরিকও বলতে পারবা। আর কাদামাটিকে শুধু খনিজ বলা যাবে বাট আকরিক বলা যাবে না। খনিজ বলবো অ্যালুমিনিয়াম আছে সেজন্য,
আর অ্যালুমিনিয়ামকে যেহেতু নিষ্কাশন করা যাচ্ছে না, এই জন্য সেটাকে আমরা আকরিক বলবো না। আমাদের খ এর প্রশ্নের অ্যান্সারটা ফুললি আমরা কমপ্লিট করে ফেললাম। এবারে চলো আমরা যাব আমাদের গ এর প্রশ্নে। গ এর প্রশ্নটা একবার দেখে ফেলি। কি বলছে? উদ্দীপকে উল্লিখিত পাত্রদ্বয়ের দ্রবণে পৃথকভাবে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে কি ঘটে, সমীকরণ সহ বর্ণনা করো। তো এখানে আমার যে দুইটা পাত্র রয়েছে, এক পাত্রের মধ্যে পাচ্ছি আমরা জিঙ্ক নাইট্রেট দ্রবণ, আর এক পাত্রের মধ্যে পাচ্ছি আমরা সিলভার নাইট্রেট দ্রবণ। সো দুইটা পাত্রে আমি দুইটা ভিন্ন ভিন্ন দ্রবণ পাচ্ছি। এখন উভয় পাত্রের মধ্যেই আমরা অ্যাড করব কি, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে মেনশন করে দিয়েছে লঘু NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে তাহলে কি ঘটে, সমীকরণ সহ বর্ণনা করো। সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে আমরা আসলে এখান থেকে কি পেতে পারি বা কি পাওয়া যায়, জাস্ট এই পর্যবেক্ষণগুলো আমাকে বিক্রিয়ার মাধ্যমে তুলে ধরতে হবে। ওকে, তো চলো আমরা এখন আমাদের গ এর প্রশ্ন নিয়ে মানে যুক্ত হব। খুব ইম্পর্টেন্ট দুইটা বিক্রিয়া এখানে দেখানো হয়েছে। আমরা এখন সেই বিক্রিয়াগুলো বুঝবো এবং সেগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করব যে আসলে আসলে কি হচ্ছে এখানে। আচ্ছা, ওকে, সো দেখো আমরা এখন যাচ্ছি। সো আমাদের একটা দ্রবণে কি ছিল, দেখো যেটা অলরেডি বলে আসি তোমাদেরকে, যে আমাদের কিন্তু একটা দ্রবণে ছিল জিঙ্ক নাইট্রেট লবণ, আর একটা দ্রবণে ছিল সিলভার নাইট্রেট লবণ। দুইটা দ্রবণে আমরা দুইটা ভিন্ন ভিন্ন লবণ পাচ্ছি, জিঙ্ক নাইট্রেট এবং সিলভার নাইট্রেট। তাহলে ফার্স্টে আসলে জিঙ্ক নাইট্রেটের সাথে আমরা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলাম। বিক্রিয়াটা কিভাবে হবে আমরা এখন সেটা একটু দেখবো। জিঙ্ক নাইট্রেটে জিঙ্কের যোজনী জিঙ্ক 2+ আর নাইট্রেটের যোজনী মাইনাস, সোডিয়াম হাইড্রোক্সাইডে সোডিয়ামের প্লাস আর হাইড্রোক্সিল মাইনাস। ঠিক আছে, সো হাইড্রোক্সিল যৌগমূলক আর নাইট্রেট মূলক এখানে যৌগমূলক হিসেবে কাজ করতেছে। এবারে আমাদের কাজ কি হবে, এই জিঙ্ক পজিটিভ যাবে কোথায়, এই হাইড্রোক্সিল মূলকের সাথে। একটার পজিটিভ গিয়ে যুক্ত হয় আর একটা নেগেটিভের সাথে, আর সোডিয়াম এসে কোথায় যুক্ত হবে, সোডিয়াম এসে যুক্ত হবে সোডিয়াম নাইট্রেটের সাথে। ওকে, তো তাইলে আমরা এখন আমাদের বিক্রিয়াটা কিভাবে হবে এই মানে এই প্রসেসটা আমরা শিখে ফেলেছি, যে জিঙ্ক যাচ্ছে হাইড্রোক্সিল মূলকের কাছে, উৎপন্ন করতেছে জিঙ্ক হাইড্রোক্সাইড। OH2 কেন হলো, জিঙ্কের যোজনী 2, জিঙ্কের যোজনী 2, এজন্য আমরা সেটা OH মূলকের পাশে শেয়ার করব। আর এখানে কি আছে, সোডিয়াম, আর এখানে আছে নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট। তাহলে এই যে NaNO3 সোডিয়াম নাইট্রেট, এটা একটা লবণ, এনাদার একটা লবণ। তো জিঙ্ক হাইড্রোক্সাইড এটা একটা ক্ষারক, কেন, কারণ এ পানিতে দ্রবীভূত হয় না, পানিতে সে কঠিন আকারে বা মানে একটা শক্ত আকারে সে পানির মধ্যে জমা পড়ে। তো এই জন্য আমরা এই বিক্রিয়ার ফলে জিঙ্ক হাইড্রোক্সাইডের অদক্ষেপ দেখতে পাবো, এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেই অদক্ষেপের বর্ণ। অদক্ষেপটা কোন বর্ণের হবে, অদক্ষেপটা হবে তোমার সাদা বর্ণের অদক্ষেপ। তাহলে তুমি এই ফার্স্ট যে তোমার অ্যানোড দ্রবণের যে জিঙ্ক নাইট্রেট লবণ রয়েছে, সেই জিঙ্ক নাইট্রেট লবণের দ্রবণে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের লঘু যে দ্রবণ, সেই দ্রবণ যুক্ত করো, তখন তুমি সাদা বর্ণের অদক্ষেপ দেখতে পাবা। এখানে সাদা রংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কেননা আমাদের অদক্ষেপের বর্ণ বিভিন্ন রকমের হতে পারে, লালচে বাদামি হতে পারে, গাঢ় নীল হতে পারে, সাদা হতে পারে, সবুজ বর্ণের অদক্ষেপ হতে পারে। ঠিক আছে, সো এই যে অদক্ষেপের কালারগুলো, এই কালারগুলো কিন্তু আমাদের এক একটা ধাতুর জন্য এক এক রকম কালার আমরা পাই। তো এখানে যেহেতু সাদা বর্ণের অদক্ষেপ পাচ্ছি, এর থেকে আমরা নিশ্চিত হতে পারলাম যে আমার 1 নং পাত্রের দ্রবণে যে লবণটি রয়েছে, সেই লবণের ক্যাটায়নে জিঙ্ক 2+ আয়ন উপস্থিত আছে। আচ্ছা, গেল একটা জিনিস। সেকেন্ড আসো আমরা নাইট্রেট মানে সিলভার নাইট্রেট যে দ্রবণ ছিল, সেই সিলভার নাইট্রেটের দ্রবণ নিয়ে আমরা এখন কাজ করব। তো সিলভার নাইট্রেট এর দ্রবণে যদি ভাগ করো, সিলভার হবে প্লাস, নাইট্রেট হবে মাইনাস, সোডিয়াম হবে প্লাস, হাইড্রোক্সিল হবে মাইনাস। ঠিক আছে, তাহলে এই সিলভার যাবে কোথায়, OH মূলকের কাছে, আর এই সোডিয়াম আসবে কোথায়, নাইট্রেট মূলকের কাছে। তাহলে সোডিয়াম নাইট্রেট আর সিলভার হাইড্রোক্সাইড, AgOH, সিলভার হাইড্রোক্সাইড। তাহলে সিলভার হাইড্রোক্সাইড কি বলতো, একটা সলিড পদার্থ, সে পানিতে দ্রবীভূত হয় না, ফলে তার আমরা একটা অদক্ষেপ দেখতে পাবো। বাট এখানের অদক্ষেপটা কিরকম অদক্ষেপ হবে, বাদামি বর্ণের অদক্ষেপ। এখানের অদক্ষেপটা পাবো আমরা বাদামি বর্ণের অদক্ষেপ, এখানে আমরা দেখতে পাবো। তাহলে আমরা কিন্তু দুইটা যৌগের মধ্যে বা দুইটা দ্রবণের মধ্যে যে যৌগসমূহ ছিল, জিঙ্ক নাইট্রেট প্লাস সিলভার নাইট্রেট, উভয় দ্রবণেই আমরা যদি লঘু ক্ষার অ্যাড করি, এখানে আসলে দুইটা যৌগেরই কিন্তু অদক্ষেপ সৃষ্টি হবে। একটা যৌগের সৃষ্টি হবে জিঙ্ক 2+, সেখান থেকে আমরা শনাক্ত করতে পারবো, আর একটা যৌগ থেকে সিলভার প্লাস, এটা আমরা শনাক্ত করতে পারবো। তবে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অদক্ষেপের বর্ণ। আমরা এখানে দেখতে পাচ্ছি বাদামি বর্ণের অদক্ষেপ, আর জিঙ্কের বলে সেটা কি বর্ণের অদক্ষেপ ছিল, সাদা বর্ণের অদক্ষেপ ছিল। সো একটার অদক্ষেপের বর্ণ বাদামি আর একটা অদক্ষেপের বর্ণ সাদা। এখান থেকে কিন্তু এই কথাগুলো আমাদেরকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। দেখো সে
কি ঘটে, দেখো এখানে প্রশ্নটা ছিল কি ঘটে, তাহলে অ্যান্সার কি বলো তো? তুমি যদি উভয় পাত্রের দ্রবণে যদি লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো তাহলে ফার্স্ট অ্যান্সার অদক্ষেপ পড়বে, এবং অদক্ষেপের কালারগুলো ডিফারেন্ট হবে, সাদা বর্ণের হবে জিঙ্কের জন্য আর বাদামি বর্ণের অদক্ষেপ হবে সিলভারের জন্য। সো দেন বিক্রিয়া এবং এই অদক্ষেপের বর্ণগুলো যদি ঠিকভাবে লিখে দিতে পারো তোমাদের জন্য গোয়ের অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। ওকে, সো আমরা এবার যাব আমাদের ঘ এর প্রশ্নে। তো ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, যে উদ্দীপকের কোষে বাতিটি জ্বলে ওঠার কারণ বিশ্লেষণ করে। এই যে আমরা যে সেটআপ তৈরি করেছি, জিঙ্ক নাইট্রেট সিলভার নাইট্রেট দ্রবণ দিচ্ছি, এখানে আসলে বাতি জ্বলে উঠবে। বাতি জ্বলে ওঠা দ্বারা এইটাই প্রমাণ করা হয় যে এখানে আসলে বিদ্যুৎ শক্তি প্রবাহিত হবে এক জায়গা থেকে আর এক জায়গায়। তো এখন আমাকে এই প্রশ্নের অ্যান্সার আমাকে খুঁজতে হবে। ওকে, তো তাহলে চলো আমরা এখন এই প্রশ্নের অ্যান্সারটা খোঁজার চেষ্টা করি। আচ্ছা, তো ফার্স্ট কনসেপ্ট কি, এটা একটা গ্যালভানিক কোষ। আমরা জানি যে গ্যালভানিক কোষে কি হয়, বিদ্যুৎ উৎপাদন হয়, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আমরা সেখানে বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি। তো ফার্স্টে আসে আমরা একটা চিত্রটা একটু বুঝে নেই যে এখানে আসলে চিত্রের কথা কি বলেছে। তো আমরা জিঙ্ক নাইট্রেট দ্রবণের, যদি জিঙ্ক নাইট্রেট দ্রবণকে যদি আমরা পৃথক করি সেখান থেকে আমরা পাবো কি, জিঙ্ক 2+ আয়ন এবং নাইট্রেট আয়ন। যেহেতু নাইট্রেট এর পাশে ব্র্যাকেটে 2 ছিল তাহলে অবশ্যই আমরা দুইটা নাইট্রেট আয়ন পাবো। আর সিলভার নাইট্রেট দ্রবণে আমরা পাবো সিলভার প্লাস আর নাইট্রেট মাইনাস। তার মানে আমাদের যে যৌগগুলো সেই যৌগগুলো দ্রবণে আয়ন হিসেবে বিভক্ত হয়ে গেল, জিঙ্ক এবং নাইট্রেট। আচ্ছা, এরপরে কি হবে দেখো, এরপরে আসলো অ্যানোড দ্রবণ। তাহলে অ্যানোড দ্রবণে ওই কথাটাই বলা হচ্ছে যে আমরা জিঙ্ক নাইট্রেটকে ভাগ করলে জিঙ্ক 2+ পাবো আর দুইটা নাইট্রেট আয়ন পাবো। তাহলে এখানে ক্যাটায়নকে, এখানে ক্যাটায়ন হচ্ছে জিঙ্ক। তো অ্যানোড দ্রবণে, অ্যানোড দ্রবণের মধ্যে যে জিঙ্ক ধাতুগুলো ছিল সেই জিঙ্ক ধাতুগুলো ইলেকট্রন কি করবে বলতো, জিঙ্ক ধাতুগুলো ইলেকট্রন, আচ্ছা এটা এখানে হবে না, আমরা এটা ঠিক করে দিচ্ছি। এই যে জিঙ্ক ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে, দুইটি ইলেকট্রন ত্যাগ করবে, দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হবে, অর্থাৎ অ্যানোডের জারণ বিক্রিয়া সম্পন্ন হবে, অ্যানোডের জারণ বিক্রিয়া সম্পন্ন হবে। এবারে তুমি যদি 2 ইলেকট্রনকে এই পাশে নিয়ে যাও তাহলে সে মাইনাস ছিল, এই পাশে গিয়ে কি হয়ে যাবে, এই পাশে গিয়ে 2 ইলেকট্রন পজিটিভ হয়ে যাবে বা প্লাস হয়ে যাবে। তো এটাকে আমরা বলতে পারবো যে অ্যানোডের জারণ বিক্রিয়া, অর্থাৎ অ্যানোড দণ্ডের মধ্যে যে জিঙ্ক পরমাণুগুলো ছিল সেগুলোর জারণ বিক্রিয়ার ফলে আমরা জিঙ্ক 2+ আয়ন উৎপাদন করতে পারতেছি। এই যে দেখো, আমি যদি চিত্র দিয়ে দেখাই, এই যে এখানে আমার লেখা ছিল দেখো জিঙ্ক দণ্ড, তাহলে এই জিঙ্ক দণ্ডের মধ্যে কি আছে, অসংখ্য জিঙ্ক পরমাণু আছে। জিঙ্ক দণ্ডের মধ্যে পাচ্ছি আমি অসংখ্য জিঙ্ক পরমাণু। তাহলে এই জিঙ্ক পরমাণুগুলোই কিন্তু মূলত ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হিসাবে পরিণত হবে। আচ্ছা, গেল এটা, আমরা অ্যানোডের বিক্রিয়াগুলো বুঝতে পেরেছি। এবারে চলো ক্যাথোড দ্রবণে কি হবে। ক্যাথোড দ্রবণে শুরুতেই রয়েছে সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন, সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন। সিলভার আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, দেখো এটাকে আমরা এখানে দিতে পারি, সিলভার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে, সিলভার ধাতুতে পরিণত হবে। তো যদি আমরা দুইটা সিলভার আয়ন নেই, দুইটা সিলভার আয়ন, তখন কি হবে, তারা দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে, দুইটা সিলভার প্লাস, মানে দুইটা এজি প্লাস, দুইটা এজিতে পরিণত হবে। লাস্ট লাইনটা একটু ফলো করো, দুইটা সিলভার আয়ন 2Ag প্লাস, এরা যখন দুইটি ইলেকট্রন গ্রহণ করবে তখন সেখান থেকে আমরা 2 মোল সিলভার ধাতু পাবো। আর একটা সিলভার আয়ন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন আমি সেখান থেকে একটা সিলভার ধাতু বা একটা সিলভার পরমাণু পাবো। তো ক্যাথোড দ্রবণে হয় বিজারণ বিক্রিয়া আর অ্যানোড দ্রবণে হয় জারণ বিক্রিয়া। তো এই জারণ এবং বিজারণ বিক্রিয়ার ফলে কি হবে, ফাইনালি আমরা এখান থেকে এইটা দেখতে পারি, এইভাবে দেখো, এই যে অ্যানোডের মধ্যে যে জিঙ্ক পরমাণুগুলো ছিল, অ্যানোডের জিঙ্ক পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করলে সেই ত্যাগকৃত ইলেকট্রন এই তারের মাধ্যমে কোথায় যাবে, অ্যানোড থেকে ক্যাথোডে যাবে। এবং এই যে দেখো, যেহেতু এখানে ইলেকট্রন সাপ্লাই দিতে পারতেছি আমরা, ফলে ইলেকট্রন সাপ্লাই দেওয়ার ফলে এই বাল্বটা কি হবে, আস্তে আস্তে জ্বলে উঠবে। ইলেকট্রন সাপ্লাই দেওয়ার ফলে এই বাল্বটা আস্তে আস্তে জ্বলে উঠবে। আমরা জানি যে ইলেকট্রন প্রবাহ মানে কি, বিদ্যুৎ প্রবাহ। তো আমরা এরপরে যে ফাইনাল যে স্টেপগুলো আছে এই বিক্রিয়াগুলো কমপ্লিট করার পরে আমরা ফাইনালি এই কথাগুলো লিখে দিব যে আসলে এখানে জিঙ্ক এবং সিলভার দ্বারা আসলে কি হবে। এই যে লাস্ট দেখো এখানে একটা সামারি কথা লেখা আছে, আমরা যদি বিক্রিয়া দেখিয়ে এই কথাগুলো লিখে দিতে পারি তাহলে আশা করতেছি আমাদের এখান থেকে অ্যান্সারটুকু হয়ে যাবে। কি বলছে এখানে দেখো, বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে অ্যানোডের জিঙ্ক ধাতু দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। অপরদিকে ক্যাথোডের সিলভার আয়ন দ্রবণ থেকে জিঙ্কের ত্যাগ করে ইলেকট্রনগুলো গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হয়। মানে তোমরা যেটা দেখেছো যে সিলভার আয়নগুলো সিলভার ধাতুতে পরিণত হচ্ছে আর জিঙ্ক ধাতুগুলো জিঙ্ক আয়নে পরিণত হচ্ছে, আর ইলেকট্রনগুলো অ্যানোড থেকে তারের মাধ্যমে কোথায় যাচ্ছে,
ক্যাথোডে যাচ্ছে। আচ্ছা, এভাবে অ্যানোড ক্যাথোডের মধ্যে ইলেকট্রন প্রবাহের সৃষ্টি হয়, আর ইলেকট্রন প্রবাহ মানেই তো বিদ্যুৎ প্রবাহ। অতএব বলা যায় যে উদ্দীপকের যে চিত্র রয়েছিল আমাদের, সেই চিত্র থেকে আমরা সহজেই বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। এই কথাগুলো জাস্ট আমাদেরকে ফাইনালি লিখে দিতে হবে। আচ্ছা, সো আমাদের ঘয়ের কনসেপ্ট টোটালি হচ্ছে গ্যালভানিক কোষের কনসেপ্ট। আশা করছি তোমরা সেই গ্যালভানিক কোষের কনসেপ্ট থেকে ফার্স্টে অ্যানোডের জারণ বিক্রিয়া, ক্যাথোডের বিজারণ বিক্রিয়া, চিত্র এবং এরপর একটা সামারি লিখে দিলেই তোমাদের ঘয়ের অ্যান্সারটি ফুলফিল হয়ে যাবে। তো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করলাম। আমি আশা করছি তোমরা এই সৃজনশীল প্রশ্নের অ্যান্সারের যেই প্রসেস বা যে ব্যাখ্যাগুলো ছিল সেই ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। সো আজ এই পর্যন্তই। নতুন কোনো প্রশ্নে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।